প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। 1 সেপ্টেম্বর থেকে সরকারি কোন কোন কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। আয়ুষ্মান কার্ড থাকলেই হবে না, কোন হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন জেনে নিন সহজ উপায়ে। কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা, কালীঘাট তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে মিলল না স্বস্তি। যাত্রী সাথী অ্যাপে এবার মিলবে বাইক অটো, চালক যাত্রীদের স্বার্থে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর। সভা মিছিল করতে দিচ্ছে না, প্রাণের টানে কর্মীরা আসছেন, তারামণ্ডলে 21 সভাস্থল ঘুরে অভিযোগ মমতার। আমেরিকা নয় SSKM, অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে শর্ত দিল হাইকোর্ট। আর নয় দালাল চক্র, ওলা উবারের মতো মোবাইলের বুক হবে অ্যাম্বুলেন্স, আসছে নতুন অ্যাপ। নেতাকর্মীর অনৈতিক কাজ বরদাস্ত নয়, শাহী নির্দেশের পরই কোর কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত বিজেপির। বিপিএল তালিকাভুক্তের 4 তল্লা বাড়ি দেন আয়কর, অযোগ্য ছাঁটার আশ্বাস খাদ্যমন্ত্রীর। 21 তুমি কার, দড়ি টানাটানির মধ্যেই বিরোধীদের জন্য সৌজন্যের নজির মুখ্যমন্ত্রীর। লালফিতের ফাঁসে আটকে থাকবে না বিধায়কদের আর্জি, মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসায় ফিরহাদ। পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে হবে 11,000 নিয়োগ, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। অধীরের নিশানায় বিজেপি ও তৃণমূল, কংগ্রেসে ফিরলেন শতাধিক কংগ্রেস নেতাকর্মী। জনতার জন্য সেবাশ্রয়, নিজের জন্য মার্কিন চিকিৎসা, অভিষেককে লাইনে দাঁড়িয়ে চিকিৎসার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। নজিরবিহীন, বিধানসভায় নিজের আসন ছেড়ে অভয়ার মায়ের পাশে বসে কথা বললেন মুখ্যমন্ত্রী। বিপদ বাড়ল অনুব্রতর, টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ, তদন্ত শুরু সিউড়ি পুলিশের। পথে বামেরাই, এসআইআর থেকে ওয়াংচুক, লাগাতার আন্দোলনে হারানো জমি ফেরানোর চেষ্টা। উনি তো সাক্ষ্য দিতে চাননি, 21 জুলাইয়ের রিপোর্ট প্রকাশের পর মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। যারা বেইমান তারা তো কেটে পড়েছে, 21 জুলাইয়ের আগে ঋত শিবিরকে কটাক্ষ হুমায়ুনের, মমতার প্রতি সুর নরম। হোর্ডিং ছেড়া যোগ্য জবাব দেবে মানুষ, 21 সভার প্রস্তুতি দেখতে গিয়ে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূলের। লোকসভায় অভিষেকের ডিমোশন, তৃণমূল সাংসদের আসনে বসবেন সুদীপ, পিছনে সারিতে গেল কালীঘাটপন্থীরা। অভিষেকের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের, 21 জুলাই নিয়ে হুঁশিয়ারি মমতাকেও। বাংলা জুড়ে এবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি, শাহকে আমন্ত্রণ বঙ্গ বিজেপির। লটারি কাণ্ডে ফের ধাক্কা, কলকাতা হাইকোর্টেও মিলল না রক্ষা কবচ, চরম সংকটে নির্মল ঘোষ। সরকারি জমি জবরদখল, নোটিশ পেতেই হাতুড়ি ঠুকে দোকান বাড়ি ভেঙে ফেললেন দখলদাররা। দুহাতি যেন সিগন্যাল, পুরুলিয়ার ট্রাফিকের আইকন দীনবন্ধু এবং বিজয় লক্ষ্মী। ম্যানগ্রোভ ধ্বংস করে রিসর্ট, নেপথ্যের কেষ্ট বিষ্টুদের খোঁজে অডিটের নির্দেশ বনমন্ত্রীর। 25 লাখের বদলে শহীদ পরিবার পেল 2 লাখ, 21 জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করে তোপ মুখ্যমন্ত্রীর। নিষ্ঠুরতা দিয়ে সরকার চালানো যায় না, দিল্লির আন্দোলনে টিয়ার গ্যাস লাঠিচার্জের বিরুদ্ধে সরব মমতা। জনগণমনর সমমর্যাদা পাবে বন্দে মাতারাম, অবমাননা করলে কড়া শাস্তি, অধিবেশনের প্রথম দিনেই বিল আনছে কেন্দ্র। ভারতে প্রথম ডেঙ্গি টিকার অনুমোদন, ছাড়পত্র পেল কিউডেঙ্গা। হাওড়ায় 60 ঘন্টা নন ইন্টারলকিং ব্লক, বাতিল বহু লোকাল, একাধিক এক্সপ্রেসের রুটে কাটছাট। কি কাণ্ড, স্পেনের সেলিব্রেশনের মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, হাত ধরে টানাটানি ফিফা প্রেসিডেন্টের। বার্থ থেকে সোজা আলমারিতে রেলের চাদর দিয়ে কুর্তা তৈরির অভিযোগ, ভাইরাল ভিডিওয় বিতর্ক। জেপি নাড্ডার তরফে আশ্বাস মিলেছে, দীর্ঘ 23 দিন পর অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক। পরনে ঘিরঙ্গা ধুতি পাঞ্জাবি, রাজ্যসভায় বাংলায় শপথ বিজেপি সাংসদ সুখেন্দু শেখরের। কুর্সি যেন মিউজিক্যাল চেয়ার, 10 বছরে 6ষ্ঠ প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। সিজেপির আন্দোলনের আজ কলকাতায় সোনমের পাশে দাঁড়াতে প্রেসিডেন্সি মেডিকেল কলেজে অবস্থান অনশন। রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে রাজনীতি নয়, শুনানিতে সতর্ক করলেন প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী বিজয়কে কটূক্তি, গ্রেপ্তার আরও এক ডিএমকে বিধায়ক, অশান্তি তামিলনাড়ুতে।
এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক খোলনলচে বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা। গতকাল রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। এখন থেকে চিঠিপত্র, সরকারি বিজ্ঞপ্তি, অফিস অর্ডার সহ রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এই ব্যাপারে তাকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বিশেষ চিঠি সোমবার বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কোন কোন কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন তাতেই স্পষ্ট যে সরকারি কোন কোন কাজে বাংলা বাধ্যতামূলক হতে চলেছে। ফাইল পরিচালনা ও নোটিং, সরকারি দপ্তরের সমস্ত ফাইল পরিচালনা, ফাইল নোটিং বা অফিসিয়াল টিকা লিখতে হবে বাংলায়। চিঠিপত্র ও সরকারি আদেশ, প্রত্যাহিক অফিসিয়াল চিঠিপত্র এবং সমস্ত সরকারি নির্দেশিকা বা অফিস অর্ডার বাংলায় জারি হবে। নাগরিক পরিষেবা, আমজনতার জন্য নাগরিক পরিষেবার সমস্ত আবেদনপত্র বাধ্যতামূলকভাবে বাংলায় উপলব্ধ করতে হবে। বিজ্ঞপ্তি ও প্রশিক্ষণ, সংবাদপত্রে দেওয়া সরকারি বিজ্ঞপ্তি এবং সমস্ত সরকারি প্রশিক্ষণ সামগ্রী বাংলা ভাষায় হতে হবে। পুলিশ ও আইন শৃঙ্খলা, পুলিশি ব্যবস্থার আমূল পরিবর্তন করে এবার এফআইআর বা প্রথম তথ্য বিবরণী সম্পূর্ণ বাংলা ভাষায় নথিভুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত কাজ বাংলায় হলেও ভারত সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে দ্বিমুখী নীতি নেওয়া হবে। সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে হবে বাংলায় এবং রাজভাষা অর্থাৎ হিন্দি, অর্থাৎ দিল্লির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলার পাশাপাশি হিন্দি ব্যবহার করা হতে পারে। এদিন বিধানসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠি পড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবছর বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বদা ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ ও বিকাশের সমর্থক ছিলেন। তিনি মনে করতেন, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তখনই প্রকৃত অর্থেই কার্যকর ও জনমুখী হতে পারে যখন এটি জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হয়। বাঙালির আবেগকে মান্যতা দিয়ে এবং সুশাসনকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই 1 সেপ্টেম্বর থেকে এই নিয়ম কড়াকড়িভাবে লাগু করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের সঙ্গে সরকারি দপ্তরের দূরত্ব অনেকটাই ঘুচবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আয়ুষ্মানধারী সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি এই কার্ডের তালিকায় রয়েছেন কিনা। অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তথ্যের অভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। কারা সুবিধা পাবেন তা আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানেন। প্রসঙ্গত, রাজ্যের বিজেপি সরকার আসার আগে যে কথা দিয়েছিল সেই কথাই দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় পালাবদলে 1.5 মাস পেরোনোর আগেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যুক্ত হয়েছে রাজ্যে। পাশাপাশি রাজ্যবাসী অনলাইনে আবেদন শুরু করেছেন। আবার সরকারের আয়োজিত জনকল্যাণ শিবির গিয়েও অনেকে আবেদন করেছেন। আজকের প্রতিবেদনে রইল আপনি কিভাবে বুঝবেন কোন হাসপাতালে আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন সেই বিষয়ের তথ্য। এর জন্য সরকারি ওয়েবসাইটে গিয়ে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে PMJAY এর সরকারি ওয়েবসাইট খুলুন। ফাইন্ড হসপিটাল অপশনে ক্লিক করুন। হোম পেজে থাকা ফাইন্ড হসপিটাল অপশনে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য নির্বাচন করুন। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে ড্রপ ডাউন মেনু থেকে নিচের তথ্যগুলি নির্বাচন করতে হবে। স্টেট, নিজের রাজ্যের নাম নির্বাচন করুন। ডিস্ট্রিক্ট, এরপর নিজের জেলার নাম বেছে নিন। হসপিটাল টাইপ, সরকারি অথবা বেসরকারি হাসপাতাল নির্বাচন করুন। স্পেশালিটি, যে ধরনের চিকিৎসা প্রয়োজন যেমন কার্ডিওলজি, অর্থোপেডিক্স ইত্যাদি সেটি নির্বাচন করুন। এবার ক্যাপচা পূরণ করুন। সব তথ্য দেওয়ার পর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড সঠিকভাবে লিখুন। সার্চ বাটনে ক্লিক করুন। এরপর সার্চ বাটনে ক্লিক করলেই আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার আয়ুষ্মান প্রকল্পভুক্ত হাসপাতালের সম্পূর্ণ তালিকা স্ক্রিনে চলে আসবে। হাইকোর্টে বড় আইনি ধাক্কা খেল কালীঘাট তৃণমূল কংগ্রেস। ইডির দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে যে অন্তর্বর্তী আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি কৃষ্ণা রাও এই সংক্রান্ত নির্দেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত ফ্রিজ অবস্থাতেই থাকছে দলের অ্যাকাউন্টগুলি। ইডির তরফ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মোট 9টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, যার মধ্যে বিতর্কিত 3টি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা রয়েছে বলে খবর। এই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কালীঘাট শিবির। তাদের বক্তব্য ছিল, এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ থাকার পরও ইডি কিভাবে নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে সেই প্রশ্ন তুলে পরবর্তীতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের করা হয়। গত সপ্তাহেই এই মামলা শুনানি শেষ হয়েছিল।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিচ্ছে ওয়াকিবহাল মহল। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে আড়াআড়ি ফাটল স্পষ্ট। দলের অধিকাংশ জয়ী বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অস্বীকার করে পৃথক শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে 20 জন সাংসদ দল ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআইতে। দলের এই উত্তাল পরিস্থিতিতে তৃণমূলের আসল তহবিল ও প্রতীক কারা ব্যবহার করবে তা নিয়ে চরম দ্বন্দ্ব চলছে। এই অবস্থায় দলের দৈনন্দিন কাজকর্ম সামলাতে এবং টাকা ব্যবহারের অনুমতি চেয়ে হাইকোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিল মমতাপন্থী শিবির। কিন্তু সোমবার বিচারপতি কৃষ্ণা রাও পরিষ্কার জানিয়ে দেন, ইডির সিদ্ধান্তে আদালত আপাতত কোনো হস্তক্ষেপ করবে না, অর্থাৎ অ্যাকাউন্টগুলি ফ্রিজ অবস্থাতেই থাকবে। আদালতের নির্দেশে স্পষ্ট যে অর্থ ব্যবহারের ক্ষেত্রে আগে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটাই বহাল থাকবে। উল্লেখ্য, এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ শর্ত সাপেক্ষে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা ব্যবহারের নির্দেশ দিয়েছিল। তার জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছিল, যিনি আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন। অনুমোদিত স্বাক্ষরকারীদের যে কোনো দুজনের চেকে স্পেশাল অফিসার পাল্টা সই করলে তবেই ব্যাংক থেকে টাকা তোলা যাবে। এমনকি আইনি খরচের জন্য ওই টাকা ব্যবহারের যে ছাড় দেওয়া হয়েছিল, কালীঘাট শিবিরকে আপাতত সেই পথেই হাঁটতে হবে। কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে জেলার আনাচে কানাচে গণপরিবহনকে আমজনতার আরও নাগালের মধ্যে এনে দিতে এবার এক মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের। রাজ্যের নিজস্ব ডিজিটাল পরিবহন প্ল্যাটফর্ম যাত্রী সাথীর ভোল এবার পুরোপুরি বদলে যেতে চলেছে। সাধারণ মানুষের দৈনিক যাতায়াতকে আরও মসৃণ ও আধুনিক করতে এবং চালকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এক ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি স্তরে এবার হাত মেলানো হলো সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেড এর সঙ্গে। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আপডেট ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগ এবং ভারত ট্যাক্সির মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি মৌ বা সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই যৌথ উদ্যোগের ফলে আমূল বদলে যাবে যাত্রী সাথীর অ্যাপের চেনা রূপটি। নবান্ন সূত্রে খবর, এই গাঁটছাড়ার মূল লক্ষ্যই হল উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন সফরকে আরও ঝঞ্ঝাটহীন করে তোলা। নতুন এই ব্যবস্থাপনায় কি বড় বদল আসতে চলেছে তার একটি রূপরেখাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কি সুবিধা পাবেন রাজ্যবাসী ও অ্যাপের চালকেরা। ফিচারের যুগলবন্দি ও উন্নত পরিষেবা। গ্রাহকদের আরও ভালো এবং দ্রুত পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে যাত্রী সাথী এবং ভারত ট্যাক্সির এই দুই প্ল্যাটফর্মের সেরা ফিচার বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলিকে এক ছাতার তলায় আনা হচ্ছে। কো ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম ইন্টার অপারেবিলিটি প্রযুক্তির মাধ্যমে ক্যাব বুকিংয়ে পাওয়ার প্রক্রিয়ার আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত হবে। অ্যাপেই এবার বাইক, ট্যাক্সি ও অটো। এতদিন যাত্রী সাথী অ্যাপ মূলত 4 চাকার ট্যাক্সি ও ক্যাব পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার তার পরিধি ব্যাপকভাবে বাড়তে চলেছে রাজ্য সরকার। এবার থেকে এই অ্যাপের মাধ্যমে খুব সহজে বুক করা যাবে বাইক, ট্যাক্সি এবং অটো রিক্সাও। শহর কলকাতা ছাড়িয়ে সমগ্র রাজ্য জুড়েই এই নতুন পরিষেবাটি চালু করার জন্য একগুচ্ছ বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে। চালকদের জন্য বড় উপহার। শুধু যাত্রীদের সুবিধাই নয়, এই মৌয়ের অন্যতম প্রধান চালিকা শক্তি হলেন রাজ্যের দিনরাত পরিশ্রম করা ক্যাব ও অটো চালকেরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাত্রী সাথীর সঙ্গে যুক্ত সমস্ত পার্টনার চালকদের এবার কোঅপারেটিভ মেম্বারশিপ বা সমবায়ের সদস্যপদ দেওয়া হবে। এর পাশাপাশি তাদের জন্য সরকারের বিভিন্ন সামাজিক ও আর্থিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধাও সুনিশ্চিত করা হবে, যা তাদের পরিবারকে এক বড়সড় সুরক্ষা কবচ দেবে। পরিবহন ক্ষেত্রে প্রযুক্তির এই আধুনিকীকরণ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গের জনগণের জন্য আরও দক্ষ, নির্ভরযোগ্য এবং দ্রুত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আর সেই কারণেই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমাদের এই নিরলস প্রয়াস জারি থাকবে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, বহুজাতিক অ্যাপ ক্যাব সংস্থাগুলির একচেটিয়া দাপটের বাজারে রাজ্য সরকারের যাত্রী সাথী ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার তার সঙ্গে ভারত ট্যাক্সির মতো বড় কোঅপারেটিভ যুক্ত হওয়া এবং অটো বাইকের অন্তর্ভুক্তি যে বেসরকারি অ্যাপ সংস্থাগুলিকে কড়া টক্কর দেবে তা বলাই বাহুল্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল রবীন্দ্র সদনের কাছে বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালনের অনুমতি পেয়েছে। আদালতের নির্দেশ মেনে নিয়েছে কালীঘাট। মঞ্চ ও অন্যান্য প্রস্তুতির কাজ শেষ প্রায়। গতকাল বিকেলের পর তারামণ্ডলের 21 সভাস্থল ঘুরে দেখলেন নেত্রী। তাঁদের সভা মিছিল করতে দেওয়া হচ্ছে না। যারা দূরদূরান্ত থেকে কলকাতায় সভায় যোগ দিতে আসছেন তাদের থাকার জায়গাও দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 জুলাই নিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হয়েছিল বিচারপতি
সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। ধর্মতলায় সভা করা যাবে না জানিয়ে রাজ্যের কাছে বিকল্প জায়গা জানতে চেয়েছিল আদালত। আদি তৃণমূলও বিকল্প জায়গার প্রস্তাব দেয়, তার মধ্যে তারামণ্ডলও ছিল। তারপরই বিচারপতি তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দেন, তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। বিচারপতির নির্দেশ, একধারে মিটিং হবে, অন্য ধারে গাড়ি চলাচল করবে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত সভা করা যাবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। 18 জুলাই 4টের মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানাতে হবে বলে জানিয়েছে আদালত। রবিবার থেকে সভাস্থল ঘুরে দেখছেন কুণাল ঘোষ, দোলা সেন, বুষ্ণান চট্টোপাধ্যায়রা। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। এদিকে গতকাল দুপুর থেকে মুষলধারায় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, তবে বৃষ্টির মঞ্চের কাঠের পাটাতন ভিজে একসা। বিকেলের পর সভাস্থল ঘুরে দেখতে তারামণ্ডল চত্বরে গেলেন মমতা। তার সঙ্গে কালীঘাটপন্থী অন্যান্য নেতারাও থাকেন। সমস্ত বিষয় খতিয়ে দেখেন নেত্রী। দোলা কুণালদের সঙ্গে কথাও বলেন মমতা। পাশাপাশি অভিযোগও ছুড়ে দেন 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তাদের কর্মী নেতাদের সভা মিছিল করতে দেওয়া হচ্ছে না। কর্মী সমর্থকরা যারা আসবেন তাদের থাকার জায়গা দেওয়া হচ্ছে না, এদিন সেই অভিযোগ করেছেন মমতা। শুধু তাই নয়, সভায় যোগ দেওয়ার জন্য প্রাণের টানে কর্মীরা আসছেন, জোরগলায় সেই বার্তা দিয়েছেন নেত্রী। এদিন কালীঘাট তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চ পরিদর্শন করেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। নয়নার পরিদর্শনের সময় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশের। সুদীপ বন্দ্যোপাধ্যায় দূর হটো স্লোগান ওঠে। প্রসঙ্গত, সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন, যদিও নয়না এখনও কালীঘাট শিবিরেই রয়েছেন। বিক্ষোভ নিয়ে ক্ষুব্ধ বিধায়কও। তার কথায়, আমি কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে নাকি? ওর কথাওকে দিল্লিতে জিজ্ঞাসা করুন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছেন তিনি। আরও বড় আইনি ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাকে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানিয়ে দিল, রক্ষা কবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে তাকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি। বিধানসভা নির্বাচনের প্রচারে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির উদ্দেশ্যে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই মন্তব্য সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একথা জানিয়েছে। গতকাল অভিষেকের ডিজে মন্তব্য মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠলে তার আইনজীবী আইনি রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান। সেই আবেদনে মেনে আগামী 6 অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়, কিন্তু শর্ত দিয়েছে হাইকোর্ট। আগামী 29শে জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। এ প্রসঙ্গে আদালতের প্রশ্ন, বিদেশে গিয়ে কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। তার মন্তব্যের বিরোধিতা করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। তাতে আইনজীবীদের বিচারপতি জানান, আদালত কখনোই চায় না আবেদনকারী চিকিৎসায় কোনো সমস্যা হোক। তাই পরামর্শ, প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে তিনি চোখ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে যে বিদেশে যাওয়ার অনুমতি মিলবে কি না। উল্লেখ্য, 2016 সালে ডানকুনি হাইওয়েতে কাছে পথ দুর্ঘটনায় বাঁ চোখে বড়সড় আঘাত পান অভিষেক। সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলে। পরবর্তী সময়ে তিনি আমেরিকাতেও চিকিৎসা করান। নির্দিষ্ট সময় পরপর সেখানে চেকআপের জন্য যেতে হয় তৃণমূল সাংসদকে। তবে আদালতের নির্দেশ মেনে আপাতত আগামী 2 মাস তিনি বিদেশে যেতে পারবেন না। অ্যাম্বুলেন্স পেতে আর দালালদের খপ্পরে পড়তে হবে না। সাধারণ অ্যাপ ক্যাবের মতোই এবার মোবাইলের এক ক্লিকেই মিলবে জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা। রাজ্য জুড়ে সাধারণ মানুষের হয়রানি দূর করতে ও পরিষেবায় স্বচ্ছতা আনতে এমনই এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। বিধানসভায় বাজেট পেশের পরই এই নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থার কথা বিশদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানান, ওলা বা উবারের আদলে তৈরি হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স অ্যাপ। এই অ্যাপ খুললেই ব্যবহারকারী তার আশপাশে কতগুলি অ্যাম্বুলেন্স রয়েছে তা দেখতে পাবেন। শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবা ধরনের উপর ভিত্তি করে এই পুরো ব্যবস্থাকে 3টি স্তরে ভাগ করা হচ্ছে। এই ভাগগুলি হলো সাধারণ বা নর্মাল অ্যাম্বুলেন্স, মিডিয়াম বা মাঝারি সুবিধার অ্যাম্বুলেন্স, ইন্টেনসিভ কেয়ার ইউনিট যুক্ত অ্যাম্বুলেন্স। রোগীর প্রয়োজন অনুযায়ী যে কোনো ক্যাটাগরি বেছে নেওয়া যাবে। গন্তব্য স্থির করলেই অ্যাপে ভেসে উঠবে নির্দিষ্ট ভাড়ার অঙ্ক। ফলে চালকদের যথেচ্ছ দরদাম বা অতিরিক্ত টাকা হাঁকানোর দিন শেষ হতে চলেছে। এই
অ্যাপের মাধ্যমে যানবাহনের ফিটনেস, পলিউশন ছাড়পত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পাশাপাশি অ্যাম্বুলেন্সের ভেতরের পরিকাঠামো কঠোরভাবে পরীক্ষা করা হবে। গাড়িতে অক্সিজেন সিলিন্ডার, প্যারামেডিক কর্মী এবং স্ট্রেচারের অবস্থা ঠিকঠাক না থাকলে সেই অ্যাম্বুলেন্সকে অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে না। সবচেয়ে বড় বিষয়, এতে উধাও হবে মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র। রোগী ও অ্যাম্বুলেন্স চালকের সরাসরি যোগাযোগ থাকবে, আর পুরো বিষয়টি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করবে রাজ্য সরকার। একই সঙ্গে রোগী কতবার কোন হাসপাতালে যাতায়াত করছেন সেই সম্পর্কিত ডেটাও অ্যাপের মাধ্যমে নথিভুক্ত হবে, যাতে পরবর্তীতে আরও দ্রুত রুট ও হাসপাতালের খোঁজ করা সহজ হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রযুক্তি মানুষের জীবনকে মসৃণ ও সুন্দর করে তোলে। বাজেট পেশের পর থেকে আগামী প্রায় মাস 6 সময় লাগবে এই আধুনিক অ্যাপ ব্যবস্থার প্রাথমিক রূপরেখা তৈরি ও সম্পূর্ণ চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে। সরকার ও দলের মধ্যে সমন্বয় ও নিচুতলায় সংগঠনকে মজবুত করার পাশাপাশি সরকারের কাজের সুফলকে জনসাধারণের মধ্যে তুলে ধরার কাজ করতে হবে। অমিত শাহের এই নির্দেশের পরই রবিবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে দলের সংগঠন ও আগামী কর্মসূচি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, ক্ষমতায় রয়েছে বলে নেতাকর্মীদের অনৈতিক কোনো কাজকেই বরদাস্ত করা হবে না। জেলা স্তরেও এই বার্তা পৌঁছে দেওয়া হবে শীর্ষ নেতৃত্বের তরফে। একই সঙ্গে হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়াদের থেকে দূরে থাকার বার্তাও দেওয়া হবে। অমিত শাহ রাজ্য সফর সেরে দিল্লি রওনা হওয়ার পরই রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবনে বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল ও অমিত মালব্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, সাংসদ সৌমিত্র খাঁ, শশী অগ্নিহোত্রী প্রমুখ। রাত পর্যন্ত বৈঠক চলে। সেখানেই দল কিভাবে কাজ করবে তা নিয়ে দীর্ঘ আলোচনা চলে। ভোটে দল বিপুল জয় পেয়েছে বলে বিজেপির কোনো নেতা বা কর্মী কোনো হিংসাত্মক পরিস্থিতি তৈরি করলে দল কঠোর পদক্ষেপ করবে। ক্ষমতায় আসার সুযোগ নিয়ে কেউ যদি তোলাবাজি করেন বা সিন্ডিকেট তৈরির চেষ্টা করেন, তাহলেও দল কড়া ব্যবস্থা নেবে। এটা সমস্ত স্তরের নেতাকর্মীদের বলে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বলে খবর। প্রসঙ্গত, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার বলেছেন, আমরা এ রাজ্যের ভোট সংস্কৃতি বদলের কথা বলেছি, তাই মানুষ আমাদের ভোট দিয়েছেন। ভোটে জেতার পরেও আমরাও তৃণমূলের সংস্কৃতিতে গা ভাসাতে পারি না। বৈঠকে বর্তমান রাজনৈতিক কৌশল ও আসন্ন দিনগুলোর সাংগঠনিক রূপরেখা নির্ধারণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল প্রশাসনিক দায়িত্ব এবং সাংগঠনিক কাজের মধ্যে একটি সুস্পষ্ট সীমারেখা তৈরি করে কিভাবে দুই মাধ্যমের মধ্যে নিখুঁত সমন্বয় বজায় রাখা যায়। বিজেপির কোর কমিটির বৈঠকে সুনীল বনসাল, অমিত মালব্য, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রাজ্যে বিপিএল তালিকায় বহু অযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের 3 থেকে 4 তলা বাড়ি রয়েছে। যারা নিয়মিত আয়কর দেন, তাদের বিপিএল তালিকায় থাকার কোনো যৌক্তিকতা নেই। গতকাল দুর্গাপুর থেকে কথা জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এইসব অযোগ্য ব্যক্তিদের ছাঁটতে তালিকার পুনর্বিন্যাসের আশ্বাস দেন তিনি। মন্ত্রী জানান, সরকারি নিয়ম মেনে বিপিএল তালিকা পুনর্বিন্যাস করা হবে। নতুন তালিকায় প্রকৃত দরিদ্ররাই স্থান পাবেন। গতকাল দুর্গাপুরের সিটি সেন্টারে মতুয়া সম্প্রদায়ের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা ও প্রচলিত নিয়ম মেনেই বিপিএল তালিকা পুনর্বিন্যাসের কাজ হবে। এতদিন ধরে বহু অযোগ্য ব্যক্তি বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সরকারি সুবিধা ভোগ করেছেন। 3 থেকে 4 তলা বাড়ি রয়েছে এমন ব্যক্তিও তালিকায় রয়েছেন। যারা নিয়মিত আয়কর দেন, তাদের বিপিএল তালিকায় থাকার কোনো যৌক্তিকতা নেই। এতে প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি চাকরিজীবী, আয়কর দাতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তালিকা খতিয়ে দেখা হবে। অতীতের অসঙ্গতি দূর করে স্বচ্ছ ও নির্ভুল বন্টন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী অশোক কীর্তনিয়া। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে শহীদ দিবস এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত হয়েছে। কিন্তু এবার রাজ্যের রাজনৈতিক আবহ সম্পূর্ণ আলাদা। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে তৃণমূলের মঞ্চ এবার 2 শিবিরে বিভক্ত। একদিকে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূল। এই 21শে জুলাইকে ঘিরেই বাংলার রাজনীতি বহুমুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। এহেন রাজনৈতিক পরিস্থিতিতেও এক অন্য সৌজন্যের নজির সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
অধিকারী। তার আবেদন মেনে মঙ্গলবার 2 ঘন্টার লাঞ্চ ব্রেকের অনুমতি দিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। বিরোধী দলের বিধায়করা যাতে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন সেজন্যই এই আবেদন জানান মানবিক মুখ্যমন্ত্রী, আর তার মঞ্জুরও করেন অধ্যক্ষ। গতকাল থেকে বাজেটের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন শুরু হয়েছে বিধানসভায়। আগামী কয়েকদিন এই অধিবেশন চলার কথা রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত থাকছেন। এর মধ্যেই আগামীকাল মঙ্গলবার ঐতিহাসিক 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, তৃণমূলের সমস্ত নেতাকর্মীদের কাছে একটা আবেগের দিন। গত বছর পর্যন্ত ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বড় করে 21শে জুলাই পালন করেছে তৃণমূল। কিন্তু এবার রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, কিন্তু আবেগ কি মুছে দেওয়া যায়? এই পরিস্থিতিতে তৃণমূলের বিধায়করা যাতে শহীদ দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন সেজন্য অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে 2 ঘন্টার লাঞ্চ ব্রেক নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবেদন রাখেন অধ্যক্ষ। জানান, কাল 21শে জুলাইয়ের জন্য বিধানসভার অধিবেশন মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে 2 ঘন্টার লাঞ্চ ব্রেক হবে। মঙ্গলবার শহীদ দিবসকে মাথায় রেখে 3টি সভা হবে শহরে। তারামণ্ডলের সামনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, গান্ধী মূর্তির পাদদেশে সভা করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আসল তৃণমূল শহীদ দিবসকে ঘিরে তৃণমূলের দড়ি টানাটানির মধ্যেই এবারই কংগ্রেস 28 বছর পর বিধান ভবনের বাইরে শহীদ তর্পণ করবে। সভা হবে শহীদ মিনার ময়দানে। আর এই 3 সভা ঘিরেই যখন রাজনৈতিক তরজা চড়ছে, সেই সময় ফের একবার সৌজন্যের পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন তিনি কোনো নির্দিষ্ট দলের নয়, তিনি সবার মুখ্যমন্ত্রী।